পবিত্র ওমরা পালনে এনসিপির মুখপাত্র অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পবিত্র ওমরা পালনে সৌদি আরব আগমন উপলক্ষে ওমরা পালন শেষে সৌদি আরবে জেদ্দা অবস্থান করছেন। তিনি বর্তমানে রয়েছেন জেদ্দা লোহিত সাগর তীরে। আমরা এখন ওনার সাথে কথা বলবো বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে। জনাব সজীব মাহমুদ ভুঁইয়া, আপনি পবিত্র ওমরা পালনে এসেছেন, আপনাকে স্বাগতম। বর্তমান যে দেশের পরিস্থিতি বা সমসাময়িক বিষয় নিয়ে আমরা জানতে চাচ্ছি, এবং কি প্রবাসীদের জন্য কি মেসেজ থাকবে আপনার? আহ অবশ্যই প্রথমত ওমরা পালনের উদ্দেশ্যেই আসা, এবং আপনারা জানেন যে আমাদের ডায়াসপোরা অ্যালায়েন্স পৃথিবীর অনেকগুলো দেশে যেখানে আমাদের প্রবাসীরা রয়েছেন, সেখানে আমাদের সাংগঠনিক কার্যক্রম রয়েছে। এবং সৌদি আরব যেহেতু আমাদের সবচেয়ে বেশি প্রবাসীরা থাকেন, বাংলাদেশিরা থাকেন, এখানে কাজ করেন প্রায় 40 লক্ষের মতো। তো সেই জায়গা থেকে এখানে আমাদের প্রবাসী সহযোদ্ধারা আছেন, তাদের সাথে আমরা বিভিন্ন মত বিনিময় এবং তাদের বিভিন্ন আহ, সমস্যা এবং তার সমাধানের উপায় নিয়ে আমরা আলোচনা করছি। এরই অংশ হিসেবে মক্কায় আমরা মত বিনিময় করেছি, আজকে জেদ্দায় এসেছি। এবং এখানে যারা প্রবাসী ভাইরা আছেন তাদের কি কি অসুবিধা আছে, সেখানে আমরা পার্টি হিসেবে কিভাবে সহযোগিতা করতে পারি, কিভাবে সার্বিক যে পরিস্থিতি আছে বিভিন্ন কনসুলার, তারপরে আমাদের এম্বাসির সেবা কিভাবে আরো বৃদ্ধি করা যায়, এই সার্বিক বিষয় নিয়েই আলাপ আলোচনা হচ্ছে। এর মধ্যে আমরা দেখতে পেলাম যে আজকেই খবর আসলো যে মালয়েশিয়ার বাংলাদেশি যারা যান সেই শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে। প্রথমত এই শ্রমবাজার উন্মুক্ত হওয়াটা এতদিন পর, এটাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু আহ আবারও একই দিকে উদ্বেগেরও বিষয় যে সেটা আবারও আগের মতো সিন্ডিকেট পদ্ধতিতেই উন্মুক্ত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় বারবার সিন্ডিকেট কে এড়িয়ে গিয়ে এই শ্রমবাজার কিভাবে উন্মুক্ত করা যায়, কিভাবে বাংলাদেশের বেকারদেরকে 1.5 লাখ 2 লাখ টাকা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ করে দেওয়া যায়, সেটা নিয়ে অনেক ধরনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু রাজনৈতিক অসহযোগিতা, তারপর সিন্ডিকেটের অসহযোগিতার কারণে সম্ভব হয়নি। কিন্তু আমরা দেখলাম যে বিএনপি সরকার আসার পর আমরা একটা আন্তর্জাতিক পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে মালয়েশিয়া সিন্ডিকেটের একেবারে প্রধান কুশীলব আমিন নূরের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি গোপনে মালয়েশিয়া বৈঠক করেছেন। এবং পরবর্তীতে আমরা আবার 25টি কোম্পানির একটা এজেন্সির একটা সিন্ডিকেট দেখতে পেলাম। এবং আবারও ওই সংখ্যাটা তৈরি হচ্ছে যে এই আবারও ওই 79,000 টাকার যে ভিসা, সেটা আবার আমাদের বেকারদের 6 লাখ 7 লাখ। আপনারা জানেন আমাদের যারা প্রবাসে যান তাদের পরিবার খুব একটা ভালো পরিস্থিতি থাকে না, তাদের কিন্তু ঋণ নিয়ে এই টাকাটা ম্যানেজ করে আসলে যেতে হয়। তো যেখানে সরকারের দায়িত্ব ছিল এই খরচটা সর্বনিম্ন করে নিয়ে আসা, কিন্তু সরকার আবারও জনগণের কথা চিন্তা না করে, বেকারদের কথা চিন্তা না করে, লাখ লাখ মানুষের কর্মসংস্থানের কথা চিন্তা না করে তারা সিন্ডিকেটের কথা চিন্তা করলেন, এবং তাদের যে উপরি আয়ের কথা চিন্তা করে তারা আবার সিন্ডিকেট করলেন, এবং সিন্ডিকেটের মাধ্যমেই এটা হবে। আর জানি না এবার আসলে বেকারদের কত টাকা দিয়ে যেতে হবে। তবে আবারও মনে হচ্ছে যে আমাদের শ্রম বাজারটা আবারও এই সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগীদের হাতেই বিএনপি সরকার দিল। আমরা দেখলাম যে মানে ইতিহাসের সর্বোচ্চ গত 6 মাসে গ্যাস, বিদ্যুতের দাম এবং তেলের দাম বাড়লো। এবং এই এনার্জি এলিমেন্ট গুলোর দাম বাড়া মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসের আহ, আহ, দাম বৃদ্ধি পাওয়া। আপনার তেলের দাম বাড়লে ধানের দাম বেড়ে যায়, চালের দাম বেড়ে যায়। তো এইটা জনগণের মধ্যে এক ধরনের এই যে আহ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এক ধরনের অস্বস্তি আছে, কারণ জনগণের যেই আয় সেটা তো আর বাড়ে নাই, সেটা হয়তো 5% 10% বেড়েছে সর্বোচ্চ, কিন্তু দ্রব্যমূল্য আমাদের প্রায় 50-60% বেড়ে গিয়েছে, এটা মাত্র 2-3 মাসের 4 মাসের ব্যবধানে। তো সরকার এখানে একটা ফেলিওর আমরা দেখেছি, এবং দেশে লোডশেডিং থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা এক ধরনের ফেলিওর আমরা দেখছি। তো এই সরকার দেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা, জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, এগুলো তো ব্যর্থতার পরিচয় দিয়েছেই। একই সাথে তারা একদম দৈনন্দিন জীবনযাপনে জনগণের যে একটা কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণের একটা সুন্দর পরিবেশে এবং আম, আহ, জীবনযাপনের যে পরিস্থিতি সেটাও তারা তৈরি করতে তারা ব্যর্থ হয়েছে। এবং সামনের দিনে আসলে কতটুকু এই ক্ষেত্রে উন্নতি হবে সেটা আমরা এখন খুব একটা সংখ্যাহীন ভাবে বলতে পারছি না, কারণ এই মন্ত্রিপরিষদে রদবদল হলো। এখানেও আমরা দেখছি যে যারা বিগত 6 মাসে ফেল করলো তাদেরকে কোনো প্রকার কিন্তু পরিবর্তন করা হয়নি। মানে রদবদলটা হওয়ার উচিত ছিল যারা ফেল করেছে তাদেরকে পরিবর্তনের মাধ্যমে, সেখানে আরো দক্ষ লোক নিয়ে আসার মাধ্যমে। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী তো টোটালি ফেল করেছে। বাংলাদেশের পরিবহন সেক্টরে কোনো উন্নতি হয় নাই, ঈদ যাত্রাগুলো
স্বস্তি আসে নাই, সড়ক পরিবহন মন্ত্রী ফেল করেছে, এরকম আরো ভুরি ভুরি বলা যাবে। কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু কোনো শাস্তির আমরা দেখলাম না, বরং আমরা দেখলাম যে ওই আবারও মন্ত্রিত্ব ভাগাভাগির এক ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পরিবর্তনটা হলো। তো আমরা সামনের দিনেও যে খুব আলোর মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু বিরোধী দল হিসেবে আমরা মনে করি যে একটা নির্বাচিত সরকার, তাকে সময় দেওয়া উচিত। আবার একই সাথে তাকে যৌক্তিক সমালোচনার মধ্যেও রাখা উচিত, এবং জনগণের কণ্ঠস্বর হওয়ার জন্যই জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমাদেরকে সমর্থন করেছে, করে। তো সেই জায়গা থেকে এটা আমরা কন্টিনিউ করব, এবং আমরা চাইবো যে স্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে জনগণের জন্য স্বস্তি ফিরে আসুক। আলহামদুলিল্লাহ। আসলে আমার রাজনীতি করার কখনো ইচ্ছে ছিল না, কিন্তু এই 24-এর জুলাই আন্দোলনে এনসিপির যে নেতাকর্মীরা দেশটাকে চেঞ্জ করে দিয়েছে, সেই ভালোবাসা থেকে আমার খুবই আগ্রহ জাগলো যে আমি এনসিপিতে যোগদান করব এবং এনসিপির সাথে কাজ করব এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করব। ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমত হচ্ছে ওনাকে প্রবাসীদের, সৌদি আরবে যারা হচ্ছে ভুক্তভোগী আছেন, প্রবাসে কি কি সমস্যা ফেস করতেছেন, এটা আমরা হচ্ছে ওনাকে গত 2-3 দিন আমরা ওনাকে বলেছি। এছাড়াও এনসিপির সাথে আমরা একই সাথে কাজ করার ঐক্য প্রয়াস আমরা করেছি। যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সৌদি আরব ভিজিট করছেন আমরা বাংলাদেশে, এই জন্য ওনাকে হচ্ছে আমরা বিভিন্ন জায়গাগুলোতে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর সাধারণ যে প্রবাসী আছে তাদের সাথেও সরাসরি ওনার এক্সপিরিয়েন্সটা যেন উনি গ্যাদার করতে পারে, সেই সুযোগটা তৈরি করে দিচ্ছি। তো আমরা শুধু ভালোবাসাই নয়, আমরা যথেষ্ট সমর্থন তাদের দিয়ে যাচ্ছি। এবং প্রবাসীরা, আপনারা জানেন, আমরা প্রবাসীদের একত্রিত করে আমাদের এই জাতীয় নাগরিক পার্টির হাতকে শক্তিশালী করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সেই লক্ষ্যে আমরা পোস্টাল ব্যালট ভোটে আমরা সৌদি আরব থেকে আলহামদুলিল্লাহ 15,000 সদস্যকে আমরা পোস্টাল ব্যালট ভোটে দিতে সহযোগিতা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠনের পক্ষ থেকে। এবং আগামীতে আমরা বাংলাদেশের রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করতে চাই, যেহেতু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের ভোটের ব্যবস্থা করে দিয়ে গেছেন। সেই ধারা যেন অব্যাহত থাকে, কোনো শক্তি যেন আমাদের এই ভোটকে, আমাদের এই ভোটাধিকারকে আবার ছিনিয়ে নিতে না পারে। আসলে আমরা তো ফিউচারের অনেক পরিকল্পনা আছে, বিশেষ করে আমরা, আমাদের অনেক প্রতিনিধি আছেন, অনেক কথা বলে গেলেন। আমাদের ফিউচার নিয়ে পরিকল্পনা আছে যে আমাদের শ্রম বাজার, আপনারা জানেন সৌদি আরব সরকার অলরেডি আমাদের বাংলাদেশকে জানিয়ে দিয়েছে 2030 তাদের 2030 ভিশন অনুযায়ী 10 লক্ষ থেকে 15 লক্ষ প্রবাসী বাংলাদেশে ফেরত দিবে। তো এই যে প্রবাসীরা ফেরত যাবেন বা শ্রম বাজার ছোট হচ্ছে, তো এইসব বিষয় নিয়ে আমরা প্রবাসীদের আমরা করতেছি, সতর্ক করতেছি, বা সরকারের যে আমরা আওয়াজটা, এই আওয়াজটা আমরা আরো বাড়াইতেছি।